ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যেই টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এনইপি 2020। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা সবার প্রথমে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা আছে সেটা তৈরি করার প্রেক্ষাপটটি একটু আলোচনা করে নেব। জাতীয় শিক্ষানীতি 1986 এর 34 বছর পর 2020 সালে জাতীয় শিক্ষানীতি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রকাশিত হয় এবং 2023-2024 শিক্ষাবর্ষে বাস্তবায়িত হয়। আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম জাতীয় শিক্ষানীতি রচিত হয়েছিল বা প্রকাশিত হয়েছিল 1968 সালে। তারপর 1986 সালে ভারতবর্ষের দ্বিতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় এবং 1992-তে প্রোগ্রাম অফ অ্যাকশন আসে। 1986 সালের যেই জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়েছিল তার ভিত্তিতেই 2020 সাল পর্যন্ত প্রায় 34 বছর ধরে ভারতের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়ে আসছিল। এই এবং যেখানে 34 বছরে আমাদের এই বিশ্বায়ন এসছে, আধুনিকীকরণ এসছে, গ্লোবালাইজেশন এসছে, শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন মেথড, নতুন নতুন বিষয় সংযোজিত হয়েছে, তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেশ তথা সমাজ তথা প্রত্যেকটি শিক্ষার্থীর চাহিদা বা ইচ্ছে বা পড়াশোনার মাধ্যমের পরিবর্তন এসছে, তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু শিক্ষানীতির পরিবর্তন করা একান্ত আবশ্যিক ছিল। 2020 সালে এসে আমরা প্রায় 34 বছরের পুরনো একটি শিক্ষানীতিকে ফলো করলে বা সেটির মাধ্যমে যদি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতো, তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য রয়েছে সেখানে পৌঁছানো কখনোই সম্ভবপর ছিল না। তাই ভারতবর্ষের শিক্ষানীতির পরিবর্তন কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণের জন্য। এই নতুন শিক্ষানীতি ভারতবর্ষকে একটি গ্লোবাল নলেজ সুপার পাওয়ার বানানোর আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়। তাহলে এই যে আমাদের জাতীয় শিক্ষানীতি 2020, তার প্রধান উদ্দেশ্য কি ছিল? ভারতবর্ষকে একটি গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করে বিশ্বের দরবারে বা বিশ্বের কাছে নিয়ে যাওয়া। এনইপি 2020 প্রবর্তনের পর থেকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পরিবর্তিত হয়ে হয় শিক্ষা মন্ত্রক। জাতীয় শিক্ষানীতি 2020 রচনা করার জন্য যে কমিটি গঠিত হয়েছিল তার সভাপতি ছিলেন ডক্টর কে কাস্তুরী রঙ্গন। আমরা জানি যেহেতু আমাদের পরীক্ষাটা এমসিকিউ মোডে হবে, তাই প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু আসতে পারে। এই প্রথম যে পেজটি আমরা পড়লাম এখান থেকেই আসতে পারে। যেমন জাতীয় শিক্ষানীতি 2020 তৈরি করার যে কমিটি গঠিত হয়েছিল তার সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন ডক্টর কে কাস্তুরী রঙ্গন। এছাড়া ছিল যে ভারতবর্ষকে কি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এনইপি 2020 এসছিল, সেটা হচ্ছে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার এর আদর্শে বা গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। এরপর আমরা জাতীয় শিক্ষানীতি 2020 রচনা করার যে লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে সেগুলো এক এক করে পড়ে নেব। এই শিক্ষানীতির মূল লক্ষ্য ছিল 2020 সালের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র, নারী, পুরুষ নির্বিশেষে সকল শিশুকে শিক্ষার আলোয় নিয়ে আসতে হবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হবে। এটা ছিল প্রধান লক্ষ্য, যে একজন শিক্ষার্থীও যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। প্রত্যেক শিক্ষার্থী, যে কোনো শিক্ষার্থী, ধনী হোক, দরিদ্র হোক, মেয়ে হোক, ছেলে হোক, যে কোনো জাতি, ধর্ম, বর্ণের হোক, তারা যেন সমমানের অর্থাৎ সেম কোয়ালিটির যেন এডুকেশন তারা পায়। অর্থাৎ শুধুমাত্র শিক্ষা সকলের কাছে পৌঁছে দিলেই হবে না, শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হবে। এর লক্ষ্য উদ্দেশ্যগুলো এবার আমরা এক এক করে আলোচনা করব। ভারতবর্ষকে বিশ্বের উন্নততম শক্তিতে রূপান্তরিত করা। তাহলে এনইপি 2020 একটা লক্ষ্য কি ছিল? ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটি উন্নততম বা একটি উন্নত শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। শিক্ষার্থীদের মধ্যে মৌলিক দায়িত্ববোধ এবং সাংবিধানিক মূল্যবোধ জাগ্রত করা। বিশ্ব নাগরিক হিসেবে প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রতিষ্ঠা করা। আজকের যারা শিক্ষার্থী তারা ভবিষ্যতের নাগরিক,
বা ভবিষ্যতে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই এখন থেকে শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষিত করতে হবে যেন তারা বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। শিক্ষার্থীদের সার্বিক মান উন্নয়ন করা, সাম্য ও অন্তর্ভুক্তিকরণ, শিক্ষার্থীদের মধ্যে সাম্যের আদর্শ নিয়ে আসতে হবে, সকলকে সমান চোখে দেখতে হবে। এছাড়া শিক্ষাক্ষেত্রে সাম্য আনতে হবে, যেন শিক্ষার অধিকার সকলে পায়। শিক্ষাক্ষেত্রে সমতা আনতে হবে এবং অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ প্রত্যেকে যেন শিক্ষার সুযোগ পায়। উন্নত মানের গবেষণা, আমাদের এডুকেশনের ক্ষেত্রে রিসার্চকে বা গবেষণাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। বহুভাষা দক্ষতা, মাল্টিলিঙ্গুয়ালিজমকে এখন আর অবস্ট্যাকেল বা বাধা বলা হয় না। বহুভাষা বা বহুভাষী শ্রেণীকক্ষ বা বহু ভাষা হচ্ছে এখন একটি রিসোর্স বা অ্যাসেট বা সম্পদ হিসেবে দেখা হয়। সৃজনশীল এবং চিন্তন শক্তির বিকাশ, শিক্ষার্থীদের মধ্যে ক্রিয়েটিভিটির এবং যে থিঙ্কিং যে ক্যাপাসিটি রয়েছে সেগুলোকে যথার্থভাবে বিকশিত করতে হবে। এরপর আমরা জাতীয় শিক্ষানীতি 2020 কিছু সুপারিশগুলো রয়েছে, অনেক সুপারিশ রয়েছে, তার মধ্যে কিছু সুপারিশ আমরা এক এক করে পরপর আমরা আলোচনা করে নেব। প্রথম যে সুপারিশটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 2030 সালের মধ্যে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত অর্থাৎ স্কুল এডুকেশনের ক্ষেত্রে গ্রস এনরোলমেন্ট রেশিও অর্থাৎ শিক্ষার্থীদের সার্বিক নথিভুক্তকরণের অনুপাত 100% করতে হবে। GER এই ফুল ফর্মটি কিন্তু আসতে পারে গ্রস এনরোলমেন্ট রেশিও, অর্থাৎ 2030-এর মধ্যে প্রত্যেকটি শিক্ষার্থীকে শিক্ষার আলোয় নিয়ে যেতে হবে, একজন শিক্ষার্থী যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। 2035 সালের মধ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সার্বিক নথিভুক্তকরণের অনুপাত অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও 50% করতে হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার দুটি এখানে লক্ষ্য স্থির করা হচ্ছে। একটি কি 2030 সালের মধ্যে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষার যে পর্যন্ত শিক্ষার যে অন্তর্ভুক্তিকরণ বা গ্রস এনরোলমেন্ট রেশিও সেটি 100% করতে হবে, এবং 2035 সালের মধ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে গ্রস এনরোলমেন্ট রেশিও 50% করতে হবে। এরপর হচ্ছে প্রায় 2 কোটি শিক্ষার্থী যারা মাঝপথে শিক্ষা ছেড়ে দিয়েছে বা বিদ্যালয় ছেড়ে দিয়েছে অর্থাৎ ড্রপ আউট করে গেছে, তাদেরকে আবার বিদ্যালয়ে পুনরায় ফিরিয়ে আনতে হবে। এরপরের পয়েন্টে একটু আমরা আলোচনা করব, এটি খুব ইম্পর্টেন্ট। শিক্ষার নতুন কাঠামো হবে 5+3+3+4, অর্থাৎ আগের যে আমাদের শিক্ষার কাঠামো ছিল 10+2+3+2 যেটা কোঠারি কমিশন দিয়েছিল সেটার কিন্তু পরিবর্তন আসছে। এখানে কি করছে, শিক্ষার যে কাঠামো আছে 5+3+3+4, অর্থাৎ 17 বছরের এখানে শিক্ষার কথা বলা যায়। 5+3 8+3 এখানে 15 বছরের স্কুল শিক্ষা, যেটা 12 বছরের স্কুল শিক্ষা ছিল ক্লাস 1 to 11, সেটাকে 15 বছরের স্কুল শিক্ষা এখানে করা হচ্ছে। এখানে আমরা স্টেজটা দেখে নিব। এখানে 3টা স্টেজে ভাগ হয়েছে। সবার নিচে রয়েছে ফাউন্ডেশন স্টেজ, তারপর রয়েছে প্রিপারেটরি স্টেজ, তারপর মিডিল স্টেজ, তারপর সেকেন্ডারি স্টেজ। ফাউন্ডেশন স্টেজে আমরা দেখেছিলাম 5 বছর। এই 5 বছরের ভাগ আছে, একটি হচ্ছে ক্লাস 1 থেকে 2 আর একটি হচ্ছে 3 বছরের অঙ্গনওয়াড়ি, দুটা মিলে 5 বছর। তারপর ক্লাস 3 অর্থাৎ 3 বছর, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী। তারপর ক্লাস 3 অর্থাৎ মিডিল স্টেজ, অষ্টম শ্রেণী থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী। সবার উপরে রয়েছে ক্লাস 4 যেটা হচ্ছে আছে সেকেন্ডারি স্টেজ 14 থেকে 18। তাহলে এই যে আমাদের এই কাঠামোটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। 5+3+3+4, প্রথম 5 বছর ফাউন্ডেশন স্টেজ, যেটা 3 বছরের অঙ্গনওয়াড়ি শিক্ষা এবং তারপর ক্লাস 1 and 2। তারপরে 3 বছর প্রিপারেটরি স্টেজ, যেখানে 3 বছর রয়েছে ক্লাস 3 থেকে 5। তারপর 3 বছরে রয়েছে মিডিল স্টেজ, যেটা ক্লাস 6 থেকে 8। তারপর 4 বছরে রয়েছে সেকেন্ডারি স্টেজ, যেটা হচ্ছে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী। অর্থাৎ 12 বছরের স্কুল শিক্ষার পরিবর্তে 15 বছরের স্কুল শিক্ষার কথা বলা হচ্ছে। এবং 3 বছরের যে অঙ্গনওয়াড়ি শিক্ষা রয়েছে সেটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র হতে পারে, প্রি স্কুলও হতে পারে, বা বাল বিটিকার মাধ্যমেও হতে পারে। এরপরের পয়েন্টে আমরা একটু আলোচনা করে নেব। 2030 সালের মধ্যে 8 বছর পর্যন্ত সকল শিশুকে ECCE অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের অন্তর্গত করতে হবে। এটা আমাদের ফুল ফর্মটা খুব ভালো করে মনে রাখতে হবে। ECCE ফুল ফর্মটা কি এবং ECCE
এর মাধ্যমে কত সালের মধ্যে সকলকে শিক্ষার আলোয় আনতে হবে? 2030 সালের মধ্যে। ইসিসির আন্ডারে কত বছর পর্যন্ত শিক্ষার্থীরা পড়ে? 8 বছর পর্যন্ত শিক্ষার্থীরা। এনসিইআরটি যেটা রয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, তাদের উদ্যোগে ইসিসিই বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের জন্য আলাদা একটা কারিকুলাম তৈরি হবে, যেটার নাম হচ্ছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড পেডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ইসিসিই যেটা আছে, ইসিসিই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, তার অন্তর্গত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা হলো প্রাক প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বালবিটিকা, এছাড়া প্লে স্কুল বা ক্রেশ, এই ধরনের বিদ্যালয়গুলো আসবে। এরপরের পয়েন্টে আমরা আলোচনা করব ভোকেশনাল এডুকেশনকে কিন্তু এনইপি 2020-তে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ক্লাস 6 থেকে স্টুডেন্টদেরকে ভোকেশনাল ইন্টার্নশিপ করানো হবে। অর্থাৎ বিদ্যালয়ে বিভিন্ন ভোকেশনের ব্যক্তিরা যাবেন, তারা শিক্ষার্থীদের বিভিন্ন কাজ শেখাবেন। হয়তো একদিন দেখা গেল কার্পেন্টার গিয়ে তাদের কিছু কাজ শেখালো, একদিন একজন মালি গেল, তাদের গিয়ে ফুলের পরিচর্যা করা শেখানো হলো। এরকম বিভিন্ন ধরনের ভোকেশনের সাথে তাদেরকে পরিচিত করানো হবে। এরপর একাদশ শ্রেণী থেকে বিভিন্ন পাঠ্য প্রবাহ অর্থাৎ একাডেমিক স্ট্রিম, অর্থাৎ ক্লাস 11-এ গিয়ে কিন্তু আমাদের বিভিন্ন একাডেমিক স্ট্রিম সিলেক্ট করতে হয়। সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল, এই ধরনের বিভিন্ন একাডেমিক স্ট্রিম সিলেক্ট করতে হয় এবং এই একাডেমিক স্ট্রিমগুলো থেকে সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে কিন্তু কঠোরতা ছিল, কিন্তু বর্তমানে এই একাডেমিক স্ট্রিম থেকে পাঠ্য বিষয় নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম কঠোরতা থাকবে না। একজন সায়েন্সের স্টুডেন্ট ইচ্ছে করলে কিন্তু সে পলিটিক্যাল সায়েন্স বা এডুকেশন বা ফিলোসফি নিয়ে পড়তে পারে, আবার একজন আর্টসের স্টুডেন্ট ইচ্ছে করলে লাইফ সায়েন্স বা ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়েও পড়তে পারে। শিক্ষার্থীরা অন্তত 5ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা পড়বে, অর্থাৎ কম করে ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পরের পয়েন্টে আমরা আলোচনা করব শিক্ষার্থীদের হলিস্টিক এডুকেশন, অর্থাৎ সর্বাঙ্গীন শিক্ষা দেওয়া হবে। শুধুমাত্র শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশ নয়, তাদের দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক বিকাশের উপরেও কিন্তু গুরুত্ব দেওয়া হবে। তার জন্য এনইপি 2020 কিন্তু হলিস্টিক এডুকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের হলিস্টিক ডেভেলপমেন্ট বা সর্বাঙ্গীন বিকাশের কথা বলে। এরপরের পয়েন্টে আমরা পড়ব প্রাক প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষায় সর্বজনীন প্রবেশের কথা বলে, ইউনিভার্সাল অ্যাক্সেসের কথা বলে। এনআইওএস বা রাজ্য মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে যারা পড়াশোনা করতে পারেনি, মাঝপথে শিক্ষা ছেড়ে দিয়েছে, তাদের ABC লেভেলের কিন্তু শিক্ষা দেওয়া হবে, যেগুলো গ্রেড 3, গ্রেড 5, গ্রেড 8 এর প্রথাগত শিক্ষার সমতুল্য হবে। এরপর যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পারাক। এই ফুল ফর্মটা আমাদের মনে রাখতে হবে, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। এই পারাক হলো একটা অ্যাসেসমেন্ট সেন্টার যার দ্বারা শিক্ষার্থীদের অ্যাসেসমেন্ট করা হবে এবং এই পারাক হচ্ছে মূল্যায়ন বা অ্যাসেসমেন্টের বিভিন্ন নর্ম, তার মান, তার গাইডলাইন নির্ধারণ করবে। এরপর আমরা পড়বো হচ্ছে সেটা হচ্ছে NRF, অর্থাৎ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরি করা হবে, যার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রকে আরো বেশি বিস্তৃত করা হবে। এরপর আমরা যে পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের এই ABC আইডি ক্রিয়েট করতে হবে, যার মাধ্যমে তারা প্রত্যেকটি শিক্ষাবর্ষ শেষ করার পরে বা পাশ করার পরে তারা কিছু ক্রেডিট পয়েন্ট পাবে, যেটা তার পরবর্তী শিক্ষার ক্ষেত্রে কাজে দেবে। এছাড়া 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স চালু করার কথা বলে। এছাড়া দীক্ষা বলে একটা পোর্টাল আছে, এই দীক্ষা ফুল ফর্মটি মনে রাখতে হবে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। এই দীক্ষা পোর্টালের থেকে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীরা উভয়ই বিভিন্ন ধরনের স্টাডি করতে পারে বা শিক্ষা গ্রহণ করতে পারবে। এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম, এর মাধ্যমে ডিস্টেন্স মোডে তারা কিন্তু বিভিন্ন ধরনের লার্নিং রিসোর্স কালেক্ট করতে পারবে এবং শিক্ষা গ্রহণ এবং শিক্ষা প্রদান করতে পারবে। ইন্ডিয়ান ISL অর্থাৎ ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়, ভারতীয় সাংকেতিক ভাষা। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ISL কে একটি নির্দিষ্ট মানে ব্যবহার করতে হবে এবং সারা দেশে একই ধরনের ভাষা ব্যবহার করতে হবে। সেই অনুযায়ী শ্রবণ প্রতিবন্ধীদের জন্য জাতীয় ও রাজ্য স্তরে পাঠ্যক্রম তৈরি করতে হবে। অর্থাৎ ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু যারা শ্রবণ প্রতিবন্ধী তাদের জন্য খুবই বেনিফিট দেবে। এর পরের পয়েন্টে আমরা আলোচনা করব
শিক্ষকদের জন্য একটা একটা সর্বজনীন স্ট্যান্ডার্ড সেট করা হবে, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার। সারা দেশ জুড়ে বিদ্যালয়ের শিক্ষক নির্বাচন এবং তাদের প্রমোশনের জন্য এই একটি নির্দিষ্ট মান সেট করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এনপিএসটি, ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার। এরপর আমরা দেখছি পরের পয়েন্টটি, বিদ্যালয়গুলিকে অন্তর্ভুক্তি শিক্ষার সঙ্গে যুক্ত করতে হবে। অন্তর্ভুক্তি শিক্ষা কি? যেখানে সকল ধরনের শিক্ষার্থীরা একসাথে শিক্ষা লাভ করতে পারে, যে কোনো ধরনের স্টুডেন্ট, যেখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে স্পেশাল চাইল্ড যারা রয়েছে তারা একত্রে শিক্ষা লাভ করবে। তার জন্য বিদ্যালয়গুলিতে স্পেশাল এডুকেটর নিযুক্ত করতে হবে। এছাড়া সিআরটি বিদ্যালয়ের গুণগত মানের জন্য স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসিউরেন্স ফ্রেমওয়ার্ক তৈরি করবে বিদ্যালয়ের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের মতামত অনুযায়ী। সোশিও ইকোনমিক ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের শিক্ষার্থীদের সরকারি ফান্ডের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত শিক্ষার্থীরা সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে তাদের শিক্ষার উন্নতির জন্য কিন্তু ফান্ড সুনিশ্চিত করতে হবে সরকারের তরফ থেকে। এছাড়াও কৃষি শিক্ষার উন্নতির জন্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগ্রিকালচারাল টেকনোলজি পার্ক তৈরির সুপারিশ করা হয়। তাহলে এই এগ্রিকালচারাল টেকনোলজি পার্ক তৈরি করার সুপারিশ করে কে? এনইপি 2020, যার দ্বারা কৃষি ক্ষেত্রের উন্নতি করা হবে। এরপর সর্বশেষ পয়েন্টে আমরা দেখব যে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিন্তু সিবিসিএস মোড বা চয়েস বেস ক্রেডিট সিস্টেমের ব্যবহার করার কথা বলা হয়। তাহলে আজ আমরা এখানে এনইপি 2020 সম্পর্কে জানলাম। এনইপি 2020 বিভিন্ন সুপারিশ করেছে, তার মধ্যে যেই সুপারিশগুলো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে বা গুরুত্বপূর্ণ রয়েছে সেই সুপারিশগুলো আমরা আলোচনা করলাম, এবং এই এনইপি 2020 থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে তা আমরা কিন্তু পড়ার সময় আলোচনা করেছি। তাহলে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।